আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, আবারও মহার্ঘ জীবনদায়ী ওষুধ ভোটের মুখেই দাম বাড়লো ওষুধের। আপনাদের জানিয়ে রাখি, আবারও মহার্ঘ জীবনদায়ী ওষুধ ভোটের মুখে দাম বাড়লো ওষুধের। অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে পেন কিলারের মূল্য বৃদ্ধি, তারই পাশাপাশি ডায়াবেটিস, প্রেশারের ওষুধেরও দাম বাড়লো। প্রায় 800 ওষুধের দাম বেড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আবারও মহার্ঘ জীবনদায়ী ওষুধ। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, গত বছরও 12% হারে ওষুধের দাম বেড়েছিল, আবারও ভোটের মুখে ওষুধের দাম বৃদ্ধি পেল। দেখো, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে জানানো হয়েছে 1 এপ্রিল অর্থাৎ আজ থেকে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় যে ওষুধ অর্থাৎ সর্দি, কাশি, জ্বর এবং ডায়াবেটিস, রক্তচাপ নিয়ন্ত্রণের যে ওষুধগুলি, যা কিন্তু সাধারণ মানুষের প্রত্যেক দিনের কাজেই লাগে, সেই ওষুধের দাম বেড়েছে এবং সেই ওষুধের দাম কিন্তু 0.50% বেড়েছে, যা নগণ্য হলেও সাধারণ মানুষের এতে কিন্তু তার এফেক্ট করবে এবং আজ থেকে সেই দাম বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়তে পারে। আমরা আবার কথা বলবো যারা সাধারণ মানুষ এই ওষুধ কেনেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় এই ওষুধ, তাদের কতটা অসুবিধা হতে পারে। অর্থাৎ এইখানে দেখাচ্ছি তোমাকে যে ওষুধের লাইনও পরে আমরা কথা বলবো তাদের সঙ্গে। এই যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, সেই ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে, ওষুধ তো কেনাই হয়, কতটা অসুবিধায় পড়তে হতে পারে? এইটা খুবই চরম পর্যায়ে যাচ্ছে, কারণ যেভাবে ডে বাই ডে মেডিসিনের দামটা বাড়ছে, এটা ঠিক নয়। এটা মানে সকল স্তরের মানুষের জন্য এটা খুব কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে গরিব ঘরের মানুষ যারা আসে, কারণ মেডিসিন কিনতে তাদের খুব কষ্ট হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে সরকারকে এটাকে নজর দেওয়া উচিত যাতে মেডিসিনটা না বাড়ে, কারণ মেডিসিনটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস দাঁড়িয়ে গেছে মানুষের জীবনে। যেভাবে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, সেটা কন্ট্রোল করার জন্য এই মেডিসিনের দামটাকে একটু কমাতে হবে। প্রত্যেক মাসেই তো এই সুগার, ডায়াবেটিস বা জ্বর, সর্দি, কাশি ওষুধ কিনতে হয়, সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাচ্ছে, কতটা অসুবিধা পড়তে হতে পারে? সাধারণ মানুষকে তো প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই বলবো যে আপনি এই বিষয়টা নিয়ে আপনি যথেষ্ট ভাবুন, কারণ সাধারণ গরিব মানুষ একদমই যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ জীবনদায়ী যে ওষুধগুলি রয়েছে তা কিন্তু নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য এবং এই ওষুধগুলির দাম কিন্তু আজ থেকে বৃদ্ধি পাচ্ছে। যেটা জানা যাচ্ছে প্রায় 800টিরও কাছাকাছি ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে সুগারের ওষুধ রয়েছে, প্রেশারের ওষুধ রয়েছে এবং ভিটামিনের ওষুধ রয়েছে। বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো, যেগুলো অ্যান্টিবায়োটিক, সেই ওষুধগুলোও রয়েছে এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফ থেকে এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। 1 এপ্রিল থেকে কিন্তু নতুন যে দাম, সেই দাম লাগু একেবারে করা রৌনক, হবে। ধন্যবাদ জানাবো। যেমনটা তুমি বলছিলে, খুব স্বাভাবিকভাবে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে পেইন কিলারের মূল্য বৃদ্ধি, ডায়াবেটিস, প্রেশারের ওষুধের দাম বেড়েছে, সাধারণ মানুষ তাদের বক্তব্য শোনাচ্ছিলাম। আর এই মূল্য বৃদ্ধির জেরে, অর্থাৎ ওষুধের দাম বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের বদান্যতায় যে তথ্য সামনে এসছে ইলেকটোরাল বন্ডের, তাতে দেখা গেছে যে ফার্মা কোম্পানি অর্থাৎ ওষুধ কোম্পানির কাছ থেকে জোর করে প্রায় 1000 কোটি টাকা আদায় করা হয়েছে। তো কোনো কোম্পানিকে যদি কেন্দ্রের শাসক দলকে এত টাকা দিতে হয়, সেই টাকাটা তো তারা নিজেদের পকেট থেকে দেবে না, সাধারণ মানুষের পকেট থেকে নিয়েই দেবে এবং তার একটাই উপায় হচ্ছে ওষুধের দাম বাড়ানো। এর আগেও তো আমরা দেখেছি ওষুধের দাম কিভাবে বেড়েছে। এবারে আমরা দেখেছি ভেন্টিলেশনের থেকে শুরু করে আইসিইউ বেডের উপরে আলাদা করে কর বসানো হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থ নীতির জন্য ওষুধের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের প্রাণ হত্যাগত হবে, মানুষের জীবন আরো মৃত্যুর মুখে পতিত হবে। আগে 1 এপ্রিল আর একবার দেশের মানুষকে বোকা বানানো হলো। আমরা এর আগে বলছিলাম ওষুধের দাম মানুষের জীবনদায়ী, 800 ওষুধের দাম আজকে বাড়ানো হয়েছে। তখন মানুষ হয়তো ভাবছিলেন যে আমরা ঠিক বলছি কিনা। মানুষ নিজের জীবন দিয়ে বুঝতে পারছেন ওষুধের কোম্পানির থেকে টাকা নিচ্ছে ইলেকটোরাল বন্ডে বিজেপি আর তৃণমূল। ওষুধের কোম্পানি থেকে টাকা লুটছে আর সেই লুটের ভাগটা গরিব মানুষের ঘাড়ে এসে পড়ছে। ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে, লুট করেছে বিজেপি আর তৃণমূল। মানুষ নিজের জীবনের স্বার্থে বিজেপি তৃণমূলকে পরিত্যাগ করবে, না করলে মানুষের বিপদ বাড়বে। ওষুধ কোম্পানিগুলো প্রভূত পরিমাণ টাকা এমনিতেই জেনেরিক ওষুধের সাথে ব্র্যান্ডেড ওষুধের যে বিশাল একটা মার্জিন, বিশাল একটা দামের তফাৎ ম্যানুফ্যাকচারিং এর সাথে মার্কেটিং এর, সেই জায়গাতে দাঁড়িয়েও ওষুধ কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে দিয়েছে, তা দাম বাড়িয়েছে। কাটমানি দিয়ে এটা দাম বাড়িয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলছে।
লিগালাইজেশন করেছে লুটকে। এই লুটের সরকার, বিজেপি সরকার, তারা মানুষের শত্রু হিসেবে, গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের অবিলম্বে ভারতবর্ষের মানুষ তাদের নিজের অভিজ্ঞতা থেকে তাদেরকে বর্জন করা উচিত। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা আইন আছে আমাদের দেশে। কত শতাংশ ওষুধ তৈরি কত এখন পর্যন্ত আমরা করতে পেরেছি? স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ শুধু তো আমদানি করেছে, রপ্তানি কি করতে পারে? আমরা কত ইম্পোর্টিং জীবনদায়ী ওষুধের আমরা চায়না থেকে কিনি, কত ওষুধ তৈরি করবার অন্যান্য সামগ্রী আমাদের জার্মানি থেকে কিনতে হয়। আজকে সারা পৃথিবী জুড়ে মূল্য বৃদ্ধি হয়েছে, বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই দাম কমবে। আর এবার নজর রাখবো আজ শাহজাহানকে আদালতে পেশ ইডির। বিকেলে শেখ শাহজাহানকে আদালতে পেশ, আপনাদের জানিয়ে রাখি আরো একবার, আজ শাহজাহানকে আদালতে পেশ ইডির। বিকেলেই শেখ শাহজাহানকে আদালতে পেশ। শনিবার শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। কখন পেশ করা হবে আরো বিস্তারিত জানার চেষ্টা করব অর্পিতার কাছ থেকে। অর্পিতা, শাহজাহানকে আজ আদালতে পেশ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইডির তরফ থেকে তারা আজকে জানায় আদালতের কাছে যে গত 30শে মার্চ শোন অ্যারেস্ট করা হয়েছিল শাহজাহান খানকে জেলে গিয়ে। কারণ জেলে ইন্টারোগেশন বা জেরার সময় বেশ কিছু অসঙ্গতি দেখা যায়, তাই বিকেল 5:10 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই যে প্রোডাকশনের জন্য মূলত দুটি কারণে ইডি আজকে আবেদন করে। এক, জেরার সময় বেশ কিছু তথ্য প্রমাণ তারা পেয়েছেন, এবং দ্বিতীয়ত বেশ কিছু সাক্ষীকে তারা পেয়েছেন যাদের কিনা তথ্য অত্যন্ত জরুরি, কিন্তু দেরি হলে সেই সমস্ত সাক্ষীরা পালিয়ে যেতে পারে। তাই আজকেই শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নিতে চায় ইডির আধিকারিকরা, সে কারণে তারা আজকে আবেদন করে আদালতের কাছে। সেই অনুসারে আজকে বিকেল 4টের সময় শাহজাহানকে ইডির বিশেষ আদালতে হাজিরার জন্য নির্দেশ দিয়েছে আদালত। অর্পিতা, ভোটে নজরে উত্তরবঙ্গ, জমি ধরে রাখতে মরিয়া বিজেপি। আপনাদের জানিয়ে রাখি আজ উত্তরে জোড়া সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ উত্তরে জোড়া সভা শুভেন্দু অধিকারীর। একদিকে কোচবিহার, অন্যদিকে আলিপুরদুয়ার। ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশ্যই উত্তরে নজর, এবং আজ উত্তরে জোড়া সভা শুভেন্দু অধিকারী। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, সামনে লোকসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং প্রচার জোর কদমে চলছে, এবং ভোটে নজরে রয়েছে উত্তরবঙ্গ। জমি ধরে রাখতে মরিয়া বিজেপি। আজ উত্তরে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার। আজ দুই জায়গাতেই সভা রয়েছে বিরোধী দলনেতার। কি বার্তা দেন সেখান থেকে অবশ্যই সেদিকে নজর থাকবে। কখন এই সভা, এ বিষয়ে আরো বিস্তারিত অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখি এই লোকসভা ভোটে নজরে রয়েছে উত্তরবঙ্গ। জমি ধরে রাখার জন্য মরিয়া বিজেপি। ভেঙ্কটেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি নজর রাখবো। ভেঙ্কটেশ, জমি ধরে রাখতে মরিয়া বিজেপি এবং আজ উত্তরে জোড়া সভা শুভেন্দু অধিকারীর। কখন কখন রয়েছে এই সভা, পুরো বিস্তারিত জানতে চাইবো। 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে নিজেদের জমি ধরে রাখতে বাড়তি নজর দেওয়া হচ্ছে, এবং আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি রয়েছে। তুমি জানো যে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত শীতলকুচি, সেখানে বেলা 3টের সময় শুভেন্দু অধিকারীর সভা রয়েছে, এবং সেই সভাতে অংশগ্রহণ করার পরেই সেখান থেকে তিনি আলিপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেই আলিপুর লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জ, সেখানেও তার দ্বিতীয় কর্মসূচি রয়েছে, তার দ্বিতীয় সভা রয়েছে। অর্থাৎ গত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তুমি জানো যে বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করেছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের যে সমস্ত যে আসন, সেই আসন ধরে রাখতেই বাড়তি নজর দেওয়া হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে, এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং বেলা 3টের সময় প্রথম শীতলকুচিতে তিনি সভা করবেন। সেখানে নিশীথ প্রামাণিকের সমর্থনে রাজনৈতিক সমাবেশ রয়েছে। তার পরবর্তীকালে আলিপুর লোকসভা কেন্দ্র, তুমি জানো সেখানে মনোজ টিগ্রা বিজেপির প্রার্থী, তার হয়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ ভেঙ্কটেশ।
ভোটে নজরে উত্তরবঙ্গ, জমি ধরে রাখতে মরিয়া বিজেপি। আজ উত্তরে জোড়া সভা শুভেন্দু অধিকারীর। একদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার। নিশীথ প্রামাণিক এবং মনোজ টিগ্গার সমর্থনে ভোট প্রচারে বিরোধী দলনেতা। উত্তরবঙ্গেও বিজেপির ঝড় শুরু। রবিবার কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। আর সেই প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। কি মন্তব্য করেছেন তিনি, কি বলেছেন শোনাবো। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো। আমাদের পার্টির লোকেরাও চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ দা, রবিবার কালবৈশাখীতে লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি, আর উত্তরবঙ্গেও বিজেপির ঝড় শুরু বলছেন দিলীপ ঘোষ। দেখুন, দিলীপ বাবুর কোনো মনুষ্যত্ব বোধ নেই, পরিমিতি বোধ নেই। একটা প্রাকৃতিক দুর্যোগে 5 জনের অন্তত প্রাণ গেছে, কত লোক। জয়প্রকাশ দা, শুনতে পাচ্ছেন? বেঘর করার ঝড়, আর তাতে তিনি উল্লসিত বোধ করছেন যে এই কালবৈশাখীর ঝড় হচ্ছে বিজেপির ঝড়। খুব ভালো, এইটাই প্রচার হবে। বিজেপি কালবৈশাখীর ঝড়, মানুষ মারার ঝড়, মানুষকে বেঘর করার যে ঝড়, সাইক্লোন, সেটাকে বিজেপির সঙ্গে তুলনা করে প্রকাশ করে দিয়েছেন যে বিজেপি কতখানি সাধারণ মানুষের বিরোধী, কতখানি তারা সাধারণ মানুষের পেটে লাথি মারে, তাকে শুকিয়ে মারে। আর যখন ঝড়ে মানুষ মরছে তাতে তারা উল্লসিত বোধ করছে। দিলীপ ঘোষের মতন লোক ঘোরতর নিন্দা করা উচিত, এবং এই লোকটাকে এই বাংলার রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত। এত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন উনি। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। কলকাতা বিমানবন্দরে উদ্ধার হিরে। আপনাদের জানিয়ে রাখি, 6 কোটি টাকার হিরে উদ্ধার হয়েছে। এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এই হিরে। তবে হীরের কোন রকম কোনো নথিপত্র পাওয়া যায়নি, কিন্তু হীরের বাজার মূল্য 6 কোটি টাকা, এমনটাই জানা যাচ্ছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, 6 কোটি টাকার হিরে যার কোনো নথি নেই? কলকাতা বিমানবন্দরে 6 কোটি টাকার হিরে উদ্ধার। মূলত মুম্বাই থেকে একজন প্যাসেঞ্জার যখন কলকাতায় আসছিল, সেই সময় কিন্তু সাত্বিক আলী এই ব্যক্তির আগেই কিন্তু তার নামে সমন ইস্যু করা ছিল। সেই সময় যখন ডোমেস্টিকে আসে তাকে কিন্তু আটকানো হয়, এবং তার ব্যাগের মধ্যে হিরে আছে এমনটাই কিন্তু খবর ছিল আগে থেকেই আইটি ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে। এরপরে আইটি আধিকারিকদের কিন্তু খবর দেওয়া হয়। খবর দেওয়া হলে এই ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালানো দেখা যায় 6 কোটি টাকার কিন্তু হিরে উদ্ধার। এই হিরে সম্পর্কে তিনি কিন্তু কোনো রকম যেমন তথ্য দিতে পারেননি, তারই পাশাপাশি কোনো রকম নথি জমা করতে পারেননি। শেষমেশ তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই 6 কোটি টাকার হিরে কেন তিনি নিয়ে আসছেন মুম্বাই থেকে ব্যাগে করে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আগে থেকেই তার বিরুদ্ধে সমন জারি করা ছিল আইটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে। সব মিলিয়ে বলা হচ্ছে হিরে বিপুল পরিমাণে। বেশ অনুপ, ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসম। গুয়াহাটি সংলগ্ন গড়ভাঙা আর আটকে পড়েছে 200 পর্যটক। প্রায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে ইতিমধ্যেই এসডিআরএফ। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, কৃষিকাজ, সেই ছবি আপনারা দেখছেন। ঝড়ে লন্ডভন্ড অবস্থা। উদ্ধার কাজে ইতিমধ্যেই নামানো হয়েছে এসডিআরএফ। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন, ঝড় আর শিলাবৃষ্টিতে অসম ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির ছবি, এবং গুয়াহাটি সংলগ্ন গড়ভাঙায় আটকে রয়েছে প্রায় 200 পর্যটক। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ক্রমশ সেসব পরিবারের লোকজনেরও। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি এবং কৃষিকাজ। উদ্ধার কাজে নামানো হয়েছে এসডিআরএফ।